আগামী দিনে বিজেপির কপালে দুঃখ আছে। মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামের উপনির্বাচনে দাঁড়ান, ওখানে জিতে দেখান। মমতা ব্যানার্জি এতদিন মুখে খিলিয়েটে বসেছিলেন, হঠাৎ করে মুখ খুললেন। এবার আমি পিছনের কয়েকটা কারণ বলি। মমতা ব্যানার্জির সঙ্গে কি জেহাদি গোষ্ঠীর ভয়ঙ্কর রকম সম্পর্ক আছে? ওই হাইকোর্টে গেছিল চোর, 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 আর তারপর ২ অক্ষর, ৪ অক্ষর, ৫ অক্ষরে যে স্ল্যাং গুলো হয়েছে, ভয়ে আর মানুষকে ফেস করতে পারছে না। সাংবাদিক বৈঠক করতে পারছে না। সাংবাদিক বৈঠক করলে তো আমরা ঢুকবো এবার। গিয়ে প্রশ্ন করব। কোন দিক দিয়ে পালাবে খুঁজে পাচ্ছে না। আমাদেরকে কিছুতেই শিরদাঁড়াটা ঝোঁকাতে পারেনি। অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আরম্ভ করে বাড়িতে পুলিশের নামে ডাকাত পাঠিয়ে সবকিছু লুট করে নেওয়া, আমার বাচ্চাটাকে অব্দি অত্যাচার করা, আমার স্ত্রীকে মানসিক অত্যাচার করা। তারপরে কোনোদিন চটি চাটাতে পারেনি। মমতা ব্যানার্জি চোর ছিল, আছে, থাকবে, জোর গলায় বলেছি। অভিষেক ব্যানার্জিকে চোর বলেছি এবং আজকে সেগুলো প্রমাণিত হচ্ছে। ক্ষমতা থাকলে মামলা করুক। মামলা করেছিল তো। প্রত্যেকবার হাইকোর্টে টেনে নিয়ে গিয়ে আইনে ঠাস, ঠাস, ঠাস করে থাপ্পড় মেরেছি। এমন লাথ মেরেছে আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বলে কোনো দলের কোনো অস্তিত্ব থাকবে না। এখন তো মমতার সঙ্গী ওই মাতাল কল্যাণ আর ৩ বছরের জেল খাটা আসামি চোর কুনাল। এর আগে মমতা ব্যানার্জি যদি বাড়িতে একটা হাঁচিও দিত, সেটাকে সেলিব্রেট করার জন্য টলিউড, সঙ্গীত শিল্পী, অমুক তমুক, পাঁচালীর গায়িকা, কত কে সব চলে আসতো। আর এখন রবীন্দ্র জয়ন্তী করছে, একদিকে মাতাল কল্যাণ, একদিকে ৩.৫ বছরের জেল খাটা আসামি। এদেরকে নিয়ে ভৌ ভৌ করে করতে হচ্ছে। যখন মেমারিতে নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আপনি ওখানে গিয়েছিলেন, সেখানেও কথা হচ্ছিল। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে, এই ফালতু অভিষেক ব্যানার্জিকে নিয়ে কেন প্রশ্ন করছেন? কেনই বা সেটা নিয়ে কোনো আলোচনা করছেন? এর কোনো রাজনৈতিক জ্ঞান নেই। এই অভিষেক ব্যানার্জি যদি ক্ষমতা থেকে চলে যাবে, একটা পাড়ার ক্লাব চালাবার ক্ষমতা নেই। সেটা প্রতিপন্ন হয়ে গেল। মানে বাংলার রাজনীতিটা খুব একটা কম বুঝি না। অভিষেক ব্যানার্জি ভেবেছিল ওই প্যারাশুটে করে টপকে আসবে, পিসি আমার মুখ্যমন্ত্রী, সব পুলিশ গুন্ডা আমার সঙ্গে থাকবে, আর রাজনীতিটা এত সহজ জিনিস। তো এত যদি বড় রাজনীতিবিদ হয়, তো ফলতাতে তার রেজাল্ট তো বোঝাই গেছে। এবং এখানে দুটো ফলতার নির্বাচনের রেজাল্ট যদি দেখি, সেখানে দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে, রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তারা শুধু চতুর্থ হচ্ছে এটা বড় কথা নয়, তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংকটা ছিল, সেটা কোনো ভোট ব্যাংকই কোনোদিন নয়। কিছু দুষ্কৃতী মিলে একটা রাজনৈতিক দল করে ফেলেছিল। তাদের মাথায় বসেছিল দুজন সব থেকে বড় দুষ্কৃতী। আর দুষ্কৃতী গুন্ডাদের তারা নেতা বানিয়ে দিয়েছিল, যারা লুটে পুটে খাওয়ার সুযোগ পাচ্ছিল ক্ষমতাটাকে অপব্যবহার করে। এই জন্য তৃণমূল কংগ্রেস দলটা টিকেছিল। আজকে যেহেতু ক্ষমতায় নেই, এদের এই লুটে পুটে খাওয়ার জায়গা নেই, বরং যারা লুটে পুটে খেয়েছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্টো করে সুবিধা করে দিচ্ছে। ফলে সেই জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার কেউ লোকটাও থাকবে না। এবং যেটা বলেছিলাম যে এরা বাংলা কংগ্রেস হবে, যেরকম বাংলা কংগ্রেসের নামও নিশান নেই, সেরকম তৃণমূল কংগ্রেসও আজ থেকে ১৫ দিন, ২০ দিন, ২ মাস, ৩ মাস, ৬ মাস বাদে আর কিছু থাকবে না। তো এটা গেল একটা অ্যাসপেক্ট। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, সেটা হচ্ছে মুসলিম ভোট। এটা আমি বারবার বলছি, আগেও বলেছি। দেখুন, মুসলিম ভোট তারা কিন্তু ডিভাইড হয়নি। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে। খুব ভালো করে এই মুসলিমরা জানে যে তাদের যদি কোনো ডেভেলপমেন্ট করতে হয়, তাদের জন্য যদি কিছু করতে হয়, তাহলে তাদেরকে বিজেপির সঙ্গে আসতে হবে। আমি বলছি না 100% কেউ কোনো পার্টিকে ভোট দিক। সেখানে ডেফিনেটলি কারোর রাজনৈতিক মতাদর্শ থাকবে। কিন্তু শুধুমাত্র বিজেপিকে ভোট দেবো না, হিন্দুত্বের বিরোধিতা করব, এই জায়গা থেকে ফলতার 100% মুসলিম কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং সেটা আরো ভালো করে দেখুন, এরা কিন্তু দেখে নিচ্ছে নিয়ারেস্ট কারা রয়েছে যারা বিজেপিকে হারাতে পারে। এতদিন তৃণমূল পারতো, তৃণমূলকে দু হাতে ভোট দিয়েছে, ২০ দিন হয়নি। এই তৃণমূলকে নিজেদের বাপ থেকে সরিয়ে সিপিএম কে নিজেদের রাজনৈতিক বাপ বানিয়ে নিয়েছে। মানে এই রাজ্যের মুসলিমরা বদলাবার নয়। এই যে একটা ফেক ধারণার মধ্যে দিয়ে রাজ্য বিজেপি চলার চেষ্টা করছে, রাষ্ট্রবাদী মুসলিম, না আমি নেই বলবো না, সেরকম ব্যাপার নয়, কিন্তু সেই সংখ্যাটা 0.0001%, নগণ্য। এখানে কিন্তু মুসলিম মানেই বিজেপি বিরোধী, মুসলিম মানেই হিন্দু বিরোধী। এই যে জায়গাটা গত ৩৪ বছর প্লাস ১৫ বছর, ৪৯ বছর ধরে বাম এবং বামেদের এক্সটেন্ডেড ভার্সন টিএমসি তৈরি করে দিয়েছে, সেটাই কন্টিনিউ হচ্ছে ফলতাতে। এবং এইটা যদি কন্টিনিউ হয়, তাহলে কিন্তু আগামী দিনে বিজেপির কপালে দুঃখ আছে। কেননা বিজেপির যে ভোট ব্যাংক, তার মধ্যে ডেডিকেটেড ভোট ব্যাংক হচ্ছে ১৫ থেকে ১৮%। বাকিটা কিন্তু এই যারা সেকুলারিজমে বিশ্বাসী, মাকুইজমে বিশ্বাসী, তাদের ভোট ব্যাংকটা রয়েছে। এখন মুসলিম 100% সিপিএম এর দিকে চলে যাচ্ছে। আর এই ভোট ব্যাংকটাও যদি সিপিএম সেখানে ধরার চেষ্টা করে এবং সাকসেসফুল হয়,
এই বিজেপির রিজিম কিন্তু খুব বেশি দিন চলবে না এবং আবার এই রাজ্যের হিন্দুদের উপর বিপদ ঘনিয়ে আসবে। ফলটা কিন্তু সেই ইন্ডিকেশন দিয়েছে। সুতরাং ওই 1,00,000 ভোটে জিতেছে ওইটা নিয়ে লাফালাফি করার কিছু নেই। বরং এই পলিটিক্যাল জায়গাটায় ভোট অ্যানালিসিস জায়গাটা কি হচ্ছে, এটা বিজেপি এবং হিন্দুদের খুব বেশি করে ভাবার সময় কিন্তু চলে এসছে। ফলতা চোখে আঙুল দিয়ে সেটাই দেখাচ্ছে। সুদর্শন দা, আপনি একটি নতুন দিক উন্মোচিত করলেন অবশ্যই, যে কারণে প্রশ্ন আপনার কাছে করা। আমি আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে 220 থেকে 230টা আসন পাওয়ার কথা ছিল। 20 দিন পর ফেসবুক লাইভে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা কি সত্যি নির্বাচন হয়েছে নাকি প্রহসন হয়েছে? জাতীয় নির্বাচন কমিশন ডেটা হ্যাকিং করেছে, আমাদের কাছে খবর আছে। এরকম কি সম্ভব? বাংলায় একটা কথা আছে জানেন, সব জানতা গামছাওয়ালা। মমতা ব্যানার্জির নাম ওই সেইটা হওয়া উচিত, সব জানতা গামছাওয়ালা। উনি যদি এত কিছু জেনে থাকেন, হ্যাকিং, এআই, হাবি জাবি, তো ওনার কাছে তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, যান না সেখানে গিয়ে প্রমাণগুলো দিন না, আমরা দেখি। এত বড় মাতব্বর নেত্রী এখানে ঘর থেকে বাইরে বেরোতে পারছে না, ফলতায় উপনির্বাচনে একদিন প্রচারে যেতে পারলেন না। আচ্ছা, মমতা ব্যানার্জি যদি এত চোটের নেত্রী হয়, হ্যাকিং হয়েছে, সবকিছু হয়েছে, শুভেন্দু অধিকারী ঘরে ঢুকে ভবানীপুরে হারিয়ে দিয়ে গেল, নন্দীগ্রামে 1956 হারার পর ভয়েও মুখে গেল না, তো উনি তো এখন বিধায়ক নন, এমপিও নন, কিছুই নন। নন্দীগ্রামের যে উপনির্বাচনটা আসছে, মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামের উপনির্বাচনে দাঁড়ান, ওখানে জিতে দেখান। আমি চ্যালেঞ্জ করছি। এখানে জাহাঙ্গীর খান ফলতায় ফোর্থ হয়েছে, তো মমতা ব্যানার্জি যদি নন্দীগ্রামে দাঁড়ায় ফিফথ হবে। আপনি বললেন 5 নম্বর জায়গাটা কোথা থেকে আসবে, নোটার নিচে নেমে যাবে? না, নোটার নিচে নামবে না, এখনো নোটার উপরে লড়াই করে থাকার ক্ষমতা আছে। কিন্তু ওই এজিইউপি নাকি হুমায়ুন কবির একটা পার্টি করেছে না, ওই পার্টিটা ক্যান্ডিডেট যেটা এখানে ফলতাতে ছিল না, ওটা তো নন্দীগ্রামে থাকবে। ওর নিচে তৃণমূল কংগ্রেস শেষ করবে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হওয়ার পর। এবার আপনি যে জায়গাটা বলছেন যে এই 220-30, মমতা ব্যানার্জি এতদিন মুখে খিলিয়েটা বসেছিলেন, হঠাৎ করে মুখ খুললেন। এবার আমি পিছনের কয়েকটা কারণ বলি। যখন নির্বাচনে হেরে গেল, উত্তরপ্রদেশ থেকে লাল টুপি পরা এক পাপ্পু চলে এসেছিল। এসে কি ভেতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর হলো, পিসি ভাইপোর মুখ দিয়ে তখন বোলবোলাও ফুটলো। আবার ঘরে ঢুকে গেল, আবার ঘরে ঢুকে গেল। আর তারপর দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি এলেন। তিনি কলকাতার একটা মিশনারিজে গিয়ে মিটিং করলেন। সেই মিশনারিজের দুজন সো কল্ড সন্ন্যাসিনী, তারা সন্ন্যাসিনী না কি সেটা তদন্ত করে দেখার দরকার আছে, তারা কালীঘাটের টালির চালায় এসে তার দুদিন আগে বৈঠক করে গেল। আর তারপরেই মমতা ব্যানার্জির মুখ থেকে বোলবোলাও, বোল ফুটছে। এই মমতা ব্যানার্জিকে বাংলাদেশ থেকে বলছে, আপনি হেরেছেন তো কি হয়েছে, আপনি দিল্লি চলে গিয়ে লড়ুন, আপনার সঙ্গে 17 কোটি মুসলিম আছে, বাংলাদেশি মুসলিম আছে। আর মমতা ব্যানার্জি ঠিক তারপরেই বলছে যে আমি দিল্লি গিয়ে লড়বো, আমি ফ্রি বার্ড হয়ে গেছি। এই মমতা ব্যানার্জিকে বারবার বাংলাদেশ থেকে আহ্বান এসছে, আপনি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে নিন, আমরা আলাদা বাংলাস্তান তৈরি করব, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে। আপনি সেখানে প্রধানমন্ত্রী হবেন। একজন রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে কোনোদিন তার বিরুদ্ধে তিনি একটা কথাও বলেননি। তাহলে এই মমতা ব্যানার্জি কি? মমতা ব্যানার্জির সঙ্গে কি জেহাদি গোষ্ঠীর ভয়ঙ্কর রকম সম্পর্ক আছে? ভারত বিরোধী যে শক্তিগুলো আছে, যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, তাদের সঙ্গে কি সরাসরি কোনো যোগাযোগ আছে? এবার তো এইগুলো তদন্ত হওয়ার দরকার আছে। কেননা এরা যখনই আসছে তখনই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মুখ দিয়ে বোল ফুটছে। এরা যখন যা ইশারা করছে সেই অনুযায়ী নাচছে। যাটার সঙ্গে কোনো রকম সাংবিধানিক যোগ নেই, যেটার সঙ্গে কোনো আইনগত জায়গা নেই, মুখ্যমন্ত্রী পদ থেকে অব্দি ইস্তফা দিচ্ছে না, কার নির্দেশে করছে? এইগুলো কিন্তু এবার তদন্ত হওয়ার দরকার আছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে গেছে, কিন্তু তার নেটওয়ার্ক, যদি সত্যি এরকম কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন, সেইগুলো কিন্তু থেকে গেছে এবং সেটা ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য মস্ত বড় থ্রেট, এটা মাথায় রাখতে হবে কিন্তু। সুদর্শন দা, আপনি যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুলি ফোটার পেছনে কিছু অন্তর্নিহিত কারণ আপনি ব্যাখ্যা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাবি করছেন ইভিএম মেশিনের রিপোর্ট চাই তাদের। তিনি বলছেন ইভিএম এর মেশিনের রিপোর্ট চাই আমাদের, উপরওয়ালা দেখছে আপনি বাংলাকে লুট করেছেন, অর্থাৎ বিজেপি কে বলছেন আপনার দিল্লি চলে যাবে। তিনি এক প্রকার অভিশাপ দিলেন, বলেন দিল্লি চলে যাবে। এই শকুনের অভিশাপকে কি আর গরু মরে? আমরা তো ছোটবেলা থেকে সেই কথাই পড়ে আসছি। মমতা ব্যানার্জি এসব কথাবার্তা বলছে, লজ্জা হয় না? অবশ্য নির্লজ্জ দোকান কাটা হলে তবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস করা যায়। এটা এতদিনে তো প্রমাণিত হয়ে গেছে। মমতা ব্যানার্জি কিভাবে ভোটটা লুট করেছে পশ্চিমবঙ্গে এতদিন, গণতন্ত্রের কণ্ঠ কিভাবে রোধ করেছে, কিভাবে নারী নির্যাতন করিয়েছে, এই অভিষেক ব্যানার্জি রাজনীতির জানে না, কিভাবে লুটে পুটে বাংলাটাকে খেয়েছে। এরা বড় বড় কথা বলছে। আবারও বলছি, এইসব হাওয়ায় কথা বলে লাভ নেই। দেখুন, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা আছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি বলে দিয়েছে যে যে
ফলাফলটা হয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেটের মনে হয় যে এখানে কোনো রকম কিছু আছে, ৪৫ দিন সেটাকে রিজার্ভ রাখতে হবে। রাখা আছে তো, এখনো তো ৪৫ দিন পেরোয়নি। এই নিয়ে একটাও মামলা করছেন না কেন? এটা নিয়ে যদি ওনার সন্দেহ হয়, আমাকে ৬ ঘন্টা সিসিটিভি, ৬ ঘন্টা কেন, আপনাকে ৬০০ ঘন্টা সিসিটিভি ফুটেজ দেবো, আপনি মামলাটা করুন। হাওয়া গরম করা কথা। এবং এর অবস্থা কিরকম খারাপ দেখুন। ওই হাইকোর্টে গেছিল চোর 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 চোর, আর তারপর ২ অক্ষর ৪ অক্ষর ৫ অক্ষরে যে স্ল্যাং গুলো হয়েছে, ভয়ে আর মানুষকে ফেস করতে পারছে না। সাংবাদিক বৈঠক করতে পারছে না। সাংবাদিক বৈঠক করলে তো আমরা ঢুকবো এবার, গিয়ে প্রশ্ন করব, কোন দিক দিয়ে পালাবে খুঁজে পাচ্ছে না। ওই জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে বং 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 করে যা পাচ্ছে বকে যাচ্ছে। মানে এতদিন ওই ভাটাংশ না কি একটা ওদের মালেছেন, গদি মিডিয়া। আমরা গদি হই বালিশ হই, কি এসে যাই ভাই, প্রশ্ন করছি উত্তর দাও না। যে যে মিডিয়াই হই, আমরা কোন মিডিয়া সেটা তো জানে। গদি মিডিয়া আর বাকি কি চটি চাটা মিডিয়া হবো? ভাই চটি চাটতে পারবো না। আমরা যে জায়গায় পৌঁছেছি নিজেদের দমে পৌঁছেছি। আবারও বলছি, মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামে লড়ে দেখা, অভিষেক ব্যানার্জির যদি ক্ষমতা থাকে আমার বাড়ি থেকে ২ কিলোমিটার দূর কামালগাজী মোড়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি অভিষেক ব্যানার্জি এই কামালগাজী মোড়ে আসুক। নজরুল আলী মন্ডল, ফিরদৌসী বেগম, সব বড় বড় নেতা নেত্রী এখানে ছিল। সেই জায়গা চারিদিকে মুসলিমে ভর্তি, ওখানে এসে কেউ গায়ে হাত দেবে না। অভিষেক ব্যানার্জি ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ প্রোটেকশন ব্যবস্থা আমি করব, পুলিশের সঙ্গে কথা বলে স্টেজ আমার ছেলেরা বেঁধে দেবে। আপনি এসে দাঁড়িয়ে বক্তব্য রাখুন, ৫ মিনিট, ৫টা লোক রাস্তার লোক দাঁড়িয়ে যদি আপনার বক্তব্য শোনে, আমি তারপর আপনার ছুটি ছাড়বো। পারবেন? হিম্মত আছে? বড় বড় কথা বলছেন। এই মমতা ব্যানার্জি গদি মিডিয়া আমাদের ডিফাইন করবে? মমতা ব্যানার্জি চটিচাটা কাকে না কাকে করেছে, সবাইকে চপ্পল পেটা করেছে। আমাদেরকে কিছুতেই শিরদাঁড়াটা ঝোঁকাতে পারেনি। অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আরম্ভ করে বাড়িতে পুলিশের নামে ডাকাত পাঠিয়ে সবকিছু লুট করে নেওয়া, আমার বাচ্চাটাকে অব্দি অত্যাচার করা, আমার স্ত্রীকে মানসিক অত্যাচার করা, তারপরে কোনোদিন চটি চাটাতে পারেনি। মমতা ব্যানার্জি চোর ছিল, আছে, থাকবে, জোর গলায় বলেছি। অভিষেক ব্যানার্জিকে চোর বলেছি এবং আজকে সেগুলো প্রমাণিত হচ্ছে। ক্ষমতা থাকলে মামলা করুক। মামলা করেছিল তো। প্রত্যেকবার হাইকোর্টে টেনে নিয়ে গিয়ে আইনে ঠাস 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 করে থাপ্পড় মেরেছি। মমতা ব্যানার্জি কথা বলতে এসছে। যে কথাটা বললেন যে পুলিশের নামে রীতিমতো শুদ্ধশীলতা ডাকাতি হয়েছে, মানে হেনস্থা হয়েছে, শিকার হয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি যেটা বললেন যে সাংবাদিকদের ফেস করতে চাইছেন না, আপনারা প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন করব, সেটা ফেস করতে চাইছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা খুব একটা অ্যালিগেশন নিয়ে এসছেন যে কাউন্টিং এর দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ড্রেস পরে সেখানে উপস্থিত ছিল বিজেপির নির্বাচনী এজেন্ট। কি আবার বলছি, মমতা ব্যানার্জি এসব ভাঁটবাজি বন্ধ করে ক্ষমতা থাকলে মামলা করে দেখাক, প্রমাণ করে দেখাক। এইসব ফালতু কথা বলছে। আমি বাকি কেন্দ্রের কথা বলতে পারবো না ভাই, বাকি কেন্দ্রের মধ্যে তো আমি ছিলাম না। কিন্তু আমি একটা কেন্দ্রের মধ্যে ছিলাম, কাউন্টিং সেন্টারের মধ্যে ছিলাম। সেটা হচ্ছে মেমারি, ২৬৫ নম্বর বিধানসভা। দুটো কাউন্টিং রুম ছিল, ২০টা টেবিল ছিল, তার মধ্যে একটা রুমের এআরও টেবিলে আমি বসেছিলাম আমার বন্ধু মানব গুহর জন্য। তো সেইখানে সকালবেলায় এই তৃণমূলের চুটিচাটা মালগুলো সব গুন্ডা মস্তান ফেরেববাজ নিয়ে চলে এসছে। সব কটা দলের এজেন্ট কিনে নিয়েছে, আর আমাদের একটা করে এজেন্ট বসে আছে। তো তারা গিয়ে আগে থেকে সব চেয়ার ফেয়ার দখল করে বসে আছে, আমাদেরকে বসতে দেবে না। সেখানে গিয়ে যখন তাবড়ালাম, একটা টেবিলে সুসুর করে জায়গা ছেড়ে দিল, আমার এজেন্ট বসতে পারলো। আর একটা টেবিলে বসতে দেবে না, ওখানকার ওর ওর ক্যান্ডিডেট ছুটে এসেছিল, আমাকে মারতে এসছে প্রায়। জায়গা কেউ ছাড়বি না। তারপর ইলেকশন কমিশন এসে, যেরকম ইলেকশন কমিশনের নিয়ম আছে, আগে ন্যাশনাল পার্টি বসবে, তারপর আঞ্চলিক পার্টি বসবে, তারপর নির্দল পার্টি বসবে, সেই জায়গাটাই হয়েছে। এবং সেখানে মানে আমি যে এয়ারো টেবিলে বসে আছি, আমার চেয়ারটা অব্দি কেড়ে নিচ্ছে এই তৃণমূলের ছোকরাগুলো। আমি একটা কথাই বলেছিলাম যে ভাই, খুব লাফাচ্ছিস, সিটটা তোরা হারবি, কোথায় কি হবে জানি না। আমি ক্যালকুলেশন করে বলছি ৭,০০০-এ তোরা হারতে চলেছিস। কেননা পুরো মেমারির মাটি আমি চষে ফেলেছি, প্রত্যেকটা জায়গার ইকুয়েশন আমার চেনা হয়েছে। এবং দেখুন দিনের শেষে আমরা ৭,১০৬ ভোটে জিতেছি। এবং এই কথাটা আমি সকালে ওদের এয়ারো টেবিলে বলেছি। ওদের ওই ক্যান্ডিডেট কি নাম ছিল একটা, কি বিহারি, ভুলে গেছি। তো সে আমাকে তেড়ে মারতে এসেছিল, আমাকে বসতে দিচ্ছিল না এয়ারো টেবিলে। কিন্তু যখন মেমারিতে প্রায় ১২ রাউন্ড ১৪ রাউন্ড হয়ে গেছে, সারা রাজ্যে তখন ২০০-র কাছাকাছি আসনে বিজেপি এগিয়ে আছে, সেই খবর কাউন্টিং হলের মধ্যে চলে এসেছে। কেননা সকলেরই একটা ইন্টারেস্ট আছে, বাইরে গিয়ে কোথাও থেকে কেউ দেখে এসে বলছে মেমারিতে ওরা পিছিয়ে আছে। সেই অবস্থাতেও আরোকে বলছি, ম্যাডাম সুনিশ্চিত করুন যে তৃণমূলের একটি ছেলে এবং ওদের যে কেনা মালগুলো আছে সেইগুলোও যেন বাইরে না যায়। আমাদের ছেলেরা কারুর গায়ে হাত দেবে না, কিচ্ছু করবে না, কিন্তু ওরা যেন না পালায়, ওরা শেষ অবধি কাউন্টিং থাকে, যেন ওরা বলতে না পারে যে ভোট লুট করে আমরা জিতেছি। আমরা জনতা জনার্দনের রায়ে জিতেছি, এটা যেন এস্টাবলিশ হয়। এবং ওদের ক্যান্ডিডেটকে বলছি, ভাই তোদের গায়ে কেউ হাত দেবে না, আমার আমার সিকিউরিটি রইলো,
আমরা ওই মারপিটের রাজনীতিতে বিশ্বাস করি না। এবং শেষে যখন কাউন্টিং হয়ে গেছে, ভিভিপ্যাট কাউন্টিং হচ্ছে, ওদের ছেলেরা পালিয়ে গেছে, বাইরের লনে বসে আছে। আমি গিয়ে ডেকে নিয়ে এসেছি, ভাই চল, ভিভিপ্যাট কাউন্টিং হচ্ছে, বলবি ওখানে চুরি হয়েছে। বলছে দাদা আমরা বাইরে বেরোতে পারছি না, আমাদের ভয় করছে। আমি, কেন? আমাদের ছেলেরা তো গায়ে হাত দেবে না। বললো না, বাইরে তো প্রচুর রয়েছে। আমি নিজে বেরিয়েছি, বেরিয়ে বলেছি আমাদের ছেলেদের যে ভাই মারধর অনেক দূরের কথা, টোন টিটকিরি অনেক দূরের কথা, ওদের গায়ে কেউ গেরুয়া আবির টুকু অব্দি দেবে না। যা হয়েছে অতীতে, ছেলেপিলে এক্সাইটেড ছিল, বলছে আমাদের সঙ্গে 21-এর পর কি করেছে ভুলে যাও। পার্টি থেকে তো এখনই ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিয়েছে কিচ্ছু হবে না। আমাদের ছেলেরা দুদিকে সরে গেছে, ওরা মাথা নিচু করে টুকটুক করে গেছে, ওদের ক্যান্ডিডেটের গায়ে অব্দি কেউ হাত দেয়নি, কোনো রকম কোনো টিটকিরি দেয়নি। তাহলে এই রকম গণতান্ত্রিক পরিবেশে যেখানে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, আবারও বলছি, মমতা ব্যানার্জি এসব বাতালেবাজি বন্ধ করে যদি ক্ষমতা থেকে আদালতে যাক, আদালতে গিয়ে প্রমাণ করুক, বুঝে নেবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না করে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে ভালো লাগে না। নিজে বসে ভোট লুট করেছিলেন ভবানীপুরে, আমি নিজে দেখেছি। আমাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেওয়া হয়েছে। 200 থেকে 220টা আসনে জিততাম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন সারদা থেকে নারদার প্রসঙ্গ, বললেন সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। মুখ্যমন্ত্রীর কথা বলছেন, আইনের তোয়াক্কা করছে না, বিরোধীদের সমূলে উৎখাত করতে চাইছেন, উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। শুভেন্দুবাবুর ওপর রাগ ঝরে ঝরে পড়ছে একেবারে, কি বলবেন মমতা? শুভেন্দু বাবু 2021-এর পর একটা কথা বলতেন, নিশ্চয়ই মনে আছে, যে যতদিন মমতা ব্যানার্জি বাঁচবে তার কানের কাছে বাজবে আমি শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি, হেরেছি। আর এবার 2026-এর পর মমতা ব্যানার্জি কানের কাছে বাজছে শুভেন্দুর জন্য আমার সব শেষ, সব শেষ, সব শেষ। ফলে জ্বালা, ভীষণ জ্বালা। সেই জন্য তো এরকম পাগলের মতো পাগলামি করে যাচ্ছেন। ওনার সিরিয়াসলি রাঁচি বা আগ্রাতে গিয়ে ট্রিটমেন্ট করানোর দরকার আছে। আমি তো রাজ্য সরকারকে বলবো এই আয়ুষ্মান ভারতটা চালু হয়ে গেলে সবার আগে মমতা ব্যানার্জি একটা করে দিন, ওনাকে গিয়ে আগ্রাতে ভালো করে ওর মানসিক চিকিৎসা করানোর দরকার আছে। এই যে বলছে যে ভবানীপুরে এই হয়েছে সেই হয়েছে, আমি আপনাকে বলছি যে ওরা তাগড়া তাগড়া ইয়াব বড় বড় চেলার মাসল ম্যান নিয়েছিল। বেসিক্যালি ওদের যেটা ধারণা ছিল যে গুন্ডা বদমাইশ ঢুকিয়ে লুট করে জিতবে। এইবার এই মস্তানগুলো তো বুঝছে গোটা রাজ্যের যে হাওয়া হচ্ছে, হারছে। এরা এদেরকে মারবে কি মারবে জানে না, কিন্তু এরা তো মারতে এসেছিল, সেই জন্য এরা ভয়ে সব পালাচ্ছে। মমতা ব্যানার্জি ভবানীপুরের কাউন্টিং সেন্টারের মধ্যে ঢুকে অসহায় ভাবে বিজেপির এজেন্টদের বলছে ভাই আমার কোনো এজেন্ট নেই, আমি কাউন্টিং করব কি করে। ক্ষমতার শীর্ষে থেকে তার অপব্যবহার করে একটা লোভী মহিলার যখন সর্বস্ব চলে যায় তখন এই জিনিস করে। মমতা ব্যানার্জি কথা বলছে, আবারও বলছি, এই ভবানীপুরে লুট করে নিয়েছে, এইসব করে নিয়েছে বলছে, তো যান না, আপনার যদি ক্ষমতা থাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ দিন না। শুভেন্দু অধিকারীকে আপনি হারাতে গিয়েছিলেন নন্দীগ্রামে, 1956 ভোটে হেরে ভূত হয়ে গেছেন, বলতে লোডশেডিং এ জেতা নেতা। মামলাও করেছিলেন, তো সেই মামলাটার হিয়ারিং 5 বছরে কভার করিয়েছেন। কতবার আপনি নিজে ছুটে গেছেন, কিছু হলে না হলে তো নিজে ছুটে যান, বলাই কালো মাফলার জড়িয়ে বিশাল বড় কোকিল আপনি। উকিল নয় কোকিল। এই বার কাউন্সিলের নিয়ে কিসব ব্যাপার হচ্ছে না। তো শুভেন্দু অধিকারীকে ভয়ে নন্দীগ্রামের মুখোই হলেন না এবারে। এই বিজেপি থেকে ধার দেনা করে এই পবিত্র না অপবিত্র কাকে একটা নিয়ে এসে ক্যান্ডিডেট করতে হলো। তো শুভেন্দু অধিকারীও ছাড়ার লোক না, বলে আচ্ছা তুই আমার কাছে হারার ভয়ে পালাচ্ছিস। ভবানীপুরে ঢুকলেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরে ঢুকে আপনাকে হারালেন। আপনি বড় বড় কথা বলছেন, আপনি পারলেন না কেন? ওখানে তো মাটি কামড়ে নিজে পড়েছিলেন, আপনার ভাইপোটাকে ওখানে রেখে দিয়েছিলেন। ওই কি জাভেদ খান, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, কাকে না নামিয়েছিলেন, পুলিশ গুন্ডা সবকিছু দিয়ে চেষ্টা করেছিলেন, তারপরেও হারলেন কেন? আপনার যদি মনে হয় এটা জোর করে হারিয়েছে, আবার বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি নন্দীগ্রামে যান। সিআরপিএফ নিয়ে প্রবলেম আছে তো, চলুন সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করাবো এবারে। আপনি যেরকম চাইছিলেন সিভিক ভলেন্টিয়ার থাকবে, হিম্মত আছে আপনি দাঁড়াতে পারবেন নন্দীগ্রামে, দাঁড়ান। 5 নম্বরে নামাবো আপনাকে দায়িত্ব নিয়ে। আমাদের দায়িত্ব নিতে হবে না, জনতা দায়িত্ব নিয়ে নেওয়া হবে। সুতরাং মমতা ব্যানার্জিও তো বুঝছে যে এইসব বাগাড়ম্বর করে যদি মিডিয়ায় ভেসে থাকা যায়। আগে যে মহিলার বাইট পাওয়ার জন্য চটিচাটা মিডিয়া রোজ দুবেলা ছুটতো, এখন সেই চটিচাটা মিডিয়া জানছে ওইদিকে যদি যায় তাহলে আমাদের কপালেও অশেষ দুঃখ আছে। মানুষের গালাগাল খেতে হবে, বলা যায় না মানুষের চড়চাপটা খেয়ে যেতে হতে পারে। ফলে ওই মুখে কেউ হচ্ছে না, ভয়ে সাংবাদিক বৈঠক ডাকতে পারছে না। আরে ভাই, যে নিজের প্রার্থীকে জেতাবার জন্য প্রচারে যেতে পারে না সে কি বড় বড় কথা বলছে। ওই কালীঘাটের টালিচালা থেকে বেরিয়ে এসে হাজরা মোড়ে একটা সভা করে দেখান না। বলেছিলেন তো 21 তারিখ আপনি নাকি এই হকার উচ্ছেদ নিয়ে বিশাল বড় মিছিল করবেন, বেরোলেন না কেন? পুনর্বাসন না দিয়ে এরকম করে হকারদের উচ্ছেদ করা যায় না। আর স্কাই ওয়াক করেছিলাম তখন পুনর্বাসন দিয়ে। সব করেছে,
মমতা ব্যানার্জি কি করেছে আর না করেছে সেটা গত 15 বছর ধরে তো বাংলার জনতা দেখেছে। আর সেই জন্য লাথ মেরে বার করে দিয়েছে। এমন লাথ মেরেছে আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বলে কোনো দলের কোনো অস্তিত্ব থাকবে না। এখন তো মমতার সঙ্গী ওই মাতাল কল্যাণ আর 3.5 বছরের জেল খাটা আসামি চোর কুনাল। এর আগে মমতা ব্যানার্জি যদি বাড়িতে একটা হাঁচিও দিত, সেটাকে সেলিব্রেট করার জন্য টলিউড, সঙ্গীত শিল্পী, অমুক তমুক, পাঁচালীর গায়িকা কত কে সব চলে আসতো। আর এখন রবীন্দ্র জয়ন্তী করছে, একদিকে মাতাল কল্যাণ, একদিকে 3.5 বছরের জেল খাটা আসামি। এদেরকে নিয়ে ভৌ ভৌ করে করতে হচ্ছে। এতদিন রবীন্দ্র জয়ন্তী পালন হতো, মমতা ব্যানার্জির এত বড় কাট আউট, আর তলায় এইটুকুনি পায়ের কাছে রবীন্দ্রনাথ, মমতার পায়ের কাছে রবীন্দ্রনাথ। আর এখন বড় করে রবীন্দ্রনাথ দিয়ে ঢং দেখাতে হচ্ছে। এতদিন বলতেন আমাদের কাউকে দরকার নেই, আমরা একেলাই কাফি বিজেপিকে হারিয়ে দেওয়ার জন্য। আর এখন মমতাকে বলতে হচ্ছে লেফটিস্ট, আল্ট্রা লেফটিস্ট, যে যেখানে আছো ভাই চলে এসো, আমার সঙ্গে দেখা করো। মমতা ব্যানার্জির অকাত কি রাজনীতিতে এখন আর পড়ে আছে, সেটা সবকিছু বুঝে গেছে, আর সেই জন্য এইসব ভাঁটবাজি করে যাচ্ছে। সুচিন্তা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা সময় পরিবর্তনের শরিক আমরাও হয়েছিলাম, তখন তো কই কোথাও গিয়ে স্টালিনের মূর্তি লেনিনের মূর্তিতে হাত দিইনি, আমি লোগোটা এঁকেছিলাম, আমার উপর রাগ থাকতেই পারে, কিন্তু ক্রীড়াপ্রেমীরা গিয়ে ছবি তুলতো, যে বিশ্ব বাংলার যে লোগোটার কথা বলা হচ্ছে, সেটা প্রশংসা করেছিল ফিফা, সেটাকে ভেঙে দিয়েছে। সল্টলেক স্টেডিয়ামের সামনে ভাস্কর্য ভাঙার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? প্রথম কথা হচ্ছে আপনি আমার বাড়িতে এসেছেন, আমি চা বানাতে পারি না, আপনাকে যেটা দিয়েছি সেটা জলের মধ্যে কিছু একটা গুলে দিয়েছি। আপনি যদি ভদ্রলোক হন আপনি কি বলবেন, এ বাবা সদ্যশীলদা কি বানিয়েছেন, ছি, এটা মানুষকে দেয়? নাকি ভদ্রলোক হিসেবে আপনার রিয়াকশন হবে বাবা খুব ভালো হয়েছে, তো যদি আপনি সেটা খেতে পাচ্ছেন না। তো ফিফার রিয়াকশন ওই জিনিসটাই ছিল। মানে ওটা যে কি, কেন, কবে, কোথায় দেখে অনেকেরই মাংকি ক্যাপ খুঁজতে হতো, 1 নম্বর কথা। 2 নম্বর, আবার বললাম নির্লজ্জ মিথ্যাবাদী হচ্ছে মমতা ব্যানার্জি। গত 15 বছর ধরে বাংলা দেখেছে। এই সল্টলেক স্টেডিয়াম যখন রিনোভেট হলো, সেখানে মাননীয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, আমার সঙ্গে রাজনৈতিক মতাদর্শে অন্য মেরুর হতে পারেন, সুভাষ চক্রবর্তীর ব্যানার, জ্যোতি বসুর ব্যানার ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কেন? সেই এই যে ফলকগুলো ছিল, সেগুলো আজকে কোথায় আছে? আজকে মমতা ব্যানার্জি যন্ত্রণা হচ্ছে আপনার ওই অখাদ্য কুখাদ্য জিনিসটা ফেলে দিয়েছে বলে। আর সব থেকে ডেঞ্জার জায়গাটা হচ্ছে, আপনি যে ছকটা করেছিলেন সেটা আমরা অনেক দিন আগে ধরে ফেলেছিলাম, যে কারণে আপনি কারে পড়ে গিয়েছিলেন। আজকের দিনটার জন্যই তো আপনি ছকটা সাজিয়ে রেখেছিলেন। এই যে করে লিখে রাখা হয়েছে, এটা কোনো পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি ছিল না, এটা অভিষেক ব্যানার্জির সম্পত্তি ছিল, তার নামে এটাকে পুরোপুরি ওই রেজিস্টার্ড কি সব করা থাকে সেই জিনিস করা আছে। অর্থাৎ মমতা ব্যানার্জি ছকটা করে রেখেছিল এই লোগোটা অভিষেক ব্যানার্জির নাম করে, যে পশ্চিমবঙ্গ থেকে একদিন চলে যাব, কিন্তু তারপরও পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ আমি খেয়ে যাব, কারণ এই সমস্ত কিছু সরকারি জিনিস আমি অভিষেকের নামে করে দিয়ে চলে যাচ্ছি। তো সেই শয়তানিটা আমরা অনেক দিন আগে ধরে ফেলেছিলাম, তখন সেটা নিয়ে বিতর্ক হয়েছিল, আপনি চাপে পড়ে বলেছিলেন এটা আমি সরকারকে দান করলাম। আর বিশ্বাস করুন, ওর থেকে দৃশ্য দূষণ আর কিছু নেই। ওই যে বটা সারা পশ্চিমবঙ্গে আছে, ওই দিয়ে কি বোঝায়, এবার সোশ্যাল মিডিয়ার কমেন্ট গুলো দেখবেন তাহলেই বুঝে যাবেন মানুষ কি বোঝাচ্ছে আপনাকে। ওই আপদ বিপদকে সেই জন্য ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আপনার যন্ত্রণা দেখে সত্যিই আনন্দ হচ্ছে। প্রধানমন্ত্রীকে একটা উত্তর দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী, কত জ্বালানি খরচ হচ্ছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আপনি চকলেট উপহার দিচ্ছেন, ইটালির প্রধানকে চকলেট না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। অবশ্য এসব জিনিস আপনি ভালোবাসেন, আমরা সবটাই জানি, আমরা ব্যক্তিগত পরিসরে ঢুকি না। মেলোনিকে দেওয়া মেলোডি চকলেট উপহার নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলে ধরতে পারে না কেউ উঠে, বলেছিল আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। তো দিল্লিও সামলে নিয়েছে, বাংলা থেকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। তো যে মানুষটার নেতৃত্বে এত বড় জিনিস ঘটেছে, যাকে বিশ্বগুরু গোটা দেশ গোটা বিশ্ব ভাবছে, তাকে জ্ঞান দেবে হেরে ভূত হয়ে যাওয়া মমতা ব্যানার্জি। শুধু দল নয়, নিজে হেরে যাওয়া, নন্দীগ্রামে ভবানীপুরে সব জায়গায় হেরে ভূত হয়ে যাওয়া মমতা ব্যানার্জি আর শুনতে হবে? মানে হাস্যকরও লাগে। ওই মাঝে মাঝে আরসুলারও নিজেকে পাখি ভাবতে ভালো লাগে না, মমতা ব্যানার্জির এখন সেই হাল হয়ে গেছে। তো কি করবে, কাজকর্ম তো কিছু নেই, কেউ পুঁতছেও না, রাজনীতির কোনো অ্যাক্টিভিটি নেই। সুতরাং সেই জায়গা থেকে এসব আকাশ কুসুম কল্পনা ওনাকে করতে হচ্ছে। আচ্ছা, উনি যে বড় বড় কথা বলছেন, উনি ব্যক্তিগত আক্রমণে যান না। শুভেন্দু অধিকারীর একজন প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু নিয়ে তার দল কি মিথ্যাচার, কি শয়তানি, কি অসভ্যতা করেছিল। অজিত রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, দীর্ঘদিনের সাংসদ, তো সেই অধীর রঞ্জন চৌধুরীর মৃতা কন্যাকে নিয়ে এই তৃণমূল কংগ্রেস কি অসভ্যতা করেছিল। এমনকি স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কি অসভ্যতা এই মমতা ব্যানার্জি করেছিল।
দু অক্ষর চার অক্ষর মমতা ব্যানার্জির মুখ থেকে অহরহ চটে। নির্বাচনী সবাই গিয়ে সংবাদ মাধ্যমকে বিপ 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 দিয়ে শোনাতে হয়। সেই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী কি করবেন, দেশের প্রধানমন্ত্রী কি করবেন সেই নিয়ে ভাবছেন বা জ্ঞান দিচ্ছেন। আসলে ওই বললাম না একটাই কথা, আয়ুষ্মান ভারত চালু করার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম কাজ হচ্ছে মমতা ব্যানার্জির নামে সেটাকে অ্যাক্টিভেট করা এবং সেই প্রথম কার্ডের চিকিৎসাটা আগ্রা কিংবা রাঁচি থেকে করিয়ে আনা।